আজ শিশির কুমার মজুমদারের কাহিনী অবলম্বনে আয়না। কলকাতার এক বিখ্যাত কিউরিও শপের মালিক পরমেশবাবু প্রমাণ সাইজ আয়নাটার সামনে দাঁড়িয়ে একটু অবাকই হলেন। মানধাতার আমলে জিনিস এটা। একটা স্ট্যান্ডের ওপর এমনভাবে দাঁড় করানো আছে যে ইচ্ছে করলেই আয়নাটাকে সামনে পেছনে হেলানো যায়, এপাশে ওপাশে বাঁকানো যায়। এটা যে কোনো সাহেব সুবোর বাড়ির জিনিস তাতে কোনো সন্দেহই নেই। পুরো পোশাক পরে বের হবার আগে সাহেবরা নিজেদের সাজ পোশাক এতে ভালো করে দেখে নিত। অকশন মাঠের কর্মচারী রামরতনবাবুকে আড়ালে ডেকে পরমেশবাবু জিজ্ঞাসা করলেন, ওহে, ওই আয়নাটার মিনিমাম দাম কত রেখেছ বলো তো? কতই ছাড়বে বলো তো আয়নাটা? রামরতনবাবু একটু থমকে গেলেন, বললেন, ও আয়নাটা আপনি কিনবেন না। আপনি আমাদের অনেক পুরনো খদ্দের। আপনাকে সাবধান করে দেওয়া আমার কর্তব্য। ওটা জন সেবাস্টিয়ানের বাড়ির জিনিস। অবাক হয়ে পরমেশবাবু বললেন, তাতে কি? সাহেব বাড়ির কত পুরনো জিনিসই তো আমি কিনেছি, কিনবো আরও কত। জন সেবাস্টিয়ানের জিনিস হলে তো আরও ভালো। ও তাহলে আসল বেলজিয়াম গ্লাসের আয়না। তা হয়তো 100-150 বছরের পুরনো হবে। তা হয়তো হবে, সঠিক হিসেব বলতে পারবো না। তবে যা শুনেছি ওই জন সেবাস্টিয়ান লোক তেমন ভালো ছিল না। সামান্য টাকার জন্য ও বহু লোকের সর্বনাশ করেছিল, পয়সাও কামিয়েছিল অনেক। কিন্তু সেই পাপের পয়সা সে নাকি বেশি দিন ভোগই করতে পারেনি। তাতে কি? লোকটা খারাপ ছিল, পাপ কাজ করত, কিন্তু তা বলে তো তার আয়নায় তার পাপের ছায়া পড়েনি যে থেকে থেকে তা ফুটে উঠবে। ও আয়না আমি কিনব। অমন একটা গল্পের নায়কের আয়না দাও বুঝে বেচতে পারলে অনেক লাভ রাখতে পারবো। নিলামে আয়নাটা নিয়ে তেমন হাঁকাহাঁকি হলো না। পরমেশবাবু ওটা নিয়ে নিলেন। চেক লিখে দিয়ে রামরতনবাবুকে বললেন, ওহে, আয়নাটা কিন্তু এখন আমারই। রামু ঠেলাওয়ালাকে দিয়ে কালই ওটা আমার বাড়িতে পাঠিয়ে দিই। কাজটা আপনি ভালো করলেন না। শুনেছি ওই আয়নাটা ভয়ের। কেন তা অবশ্য আমি জানি না। যে বাড়ি থেকে ওটা আনা হয়েছিল সে বাড়ির এক বুড়ি বলছিল ওটা নাকি 100-150 বছর ঘরের এক কোণে ছেঁড়া ময়লা কাপড় দিয়ে ঢাকা ছিল। কেউ ওতে মুখ দেখেনি, কারণ বাড়ির সবাই জানতো ওটার মধ্যে এক ভয়ঙ্কর জাদু আছে যা কোনো মানুষের ভালো করে না। তখন পরমেশবাবু বেজায় খুশি হয়ে বললেন, ওহে, এই গুজবের কথাটা তুমি ভালো করে ইংরেজিতে লিখে টাইপ করে দাও তো আমাকে। যা খরচ লাগে তা আমি দিয়ে দেবো। জানো তো, আমি যা কিছু কিনি তা আবার বিক্রি করব বলেই কিনি। আমার কিউরিও শপে দেশ বিদেশের বহু খদ্দের আসে। অমন একটা আয়নার সঙ্গে জন সেবাস্টিয়ানের নাম আর এমন একটা গল্প জুড়ে দিতে পারলে ও আয়না আমি 5 গুণ লাভে বিক্রি করতে পারবো। হে, ভালো। ফোন করে দিলেন ডক্টর দত্তকে তাড়াতাড়ি আসার জন্য। জ্ঞান ফিরে পেয়ে হলধর ফ্যালফ্যাল করে চেয়েই রইল। পরমেশবাবু জিজ্ঞেস করলেন, কি হয়েছিল রে হলধর? হলধর কোনো কথা বলল না, শুধু এদিক ওদিক চাইতে লাগলো। তা দেখে অবাক পরমেশবাবু বললেন, চোর এখানে আসবে কোথা থেকে রে? ওই আয়নাটা এদিক ওদিক ঘুরে সামনে পেছনেও হেলে। কাজ সাফ করতে করতে তুই অন্য মনস্কের মতো হঠাৎ তোর নিজের ছায়া দেখেই চোর ভেবে এমন চেঁচিয়ে উঠেছিলি। আয়নাটা আবার তোর হাতের ধাক্কায় ঘুরে যেতে চোরটাকে, মানে তোর ছায়াকে, আর তুই দেখতে পাসনি, তাই ভয়ে। কথা শেষ করতে পারলেন না পরমেশবাবু। হলধর ফুঁপিয়ে কেঁদে উঠল। কান্না ভরা গলায় বলল, বাবু, আয়না ভালো না, ওটা বাইরে ফেলে দিন। হলধরের কথা শুনে থমকে গেলেন পরমেশবাবু। তবে কি রামরতনের কথাই ঠিক? মনের ভাব চেপে রেখে উনি ধমকে উঠলেন, যা যা, আয়নার কথা আর তোকে ভাবতে হবে না, ওটা আমি নিজেই সাফ করব। যা, তুই তোর ঘরে গিয়ে শুয়ে পড়গে। আর আমি ডাক্তারবাবুকে খবর দিচ্ছি, তোকে একবার দেখে যাবে। যা ওষুধ লাগে তা আমি দিয়ে দেবো। যা যা, এখন তো নিজের ঘরে গিয়ে শুয়ে পড়গে। ডক্টর দত্ত এলেন আর পরমেশকে দেখেই হই হই করে বলে উঠলেন, দাদা, দারুণ একখানা গল্প শুনলাম আপনার হলধরের কাছে। ও তো হলফ করে বলছে আয়নার মধ্যে অন্য আরেকজনকে নড়তে দেখেই ও চোর ভেবেছিল, পরে ভয়ে অজ্ঞান হয়ে যায়। অবশ্য ভালোই আছে এখন, যা ওষুধ দেওয়ার দিয়েছি, একটা সেডেটিভ দিয়েছি, রাতে ঘুমালে সব ঠিক হয়ে যাবে। কিন্তু দাদা, আয়নাটা তো আমাকে একবার দেখতে হচ্ছে, আয়নার মধ্যে ছায়া নড়ে। ও
এ তো অদ্ভুত কথা, তার উপর সে ছায়া আবার অন্যের। চলুন চলুন, ব্যাপারটা না দেখলে শান্তি নেই। অন্য একটি কাজের লোককে চা দিতে বললেন পরমেশবাবু। চায়ের কাপ হাতে নিয়ে আয়না নড়াচড়ার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিতে চেষ্টা করলেন। বোঝালেন কিভাবে আয়নার ভেতরে ছায়া নড়ে। সব শুনে খালি চায়ের কাপ নামিয়ে এই কথা মনে করে পরমেশ নিশ্চিন্ত হয়ে নিজের ঘরে শুতে চলে যায়। পরদিন সকালে অফিস ঘরে বসে আয়নার বিষয়ে একটা ব্রিফ টাইপ করছিল পরমেশ। হঠাৎ হলধর এসে খবর দিল এক বৃদ্ধা মেম সাহেব এসেছে দেখা করতে। পরমেশ মনে মনে বেশ খুশি হল। তাই হলধরকে বলে, হ্যাঁ এক কাজ কর, যে এসেছে তাকে ভেতরে পাঠিয়ে দে। আবার পরমেশ টাইপে মন দেয়। কখন যে এক বৃদ্ধা মেন ঘরে ঢুকে পড়েছে খেয়ালই করেনি। আসলে পরমেশের কাজের টেবিলের পিছন দিকে গেস্টদের জন্য সোফায় বসার ব্যবস্থা। হঠাৎ সেখান থেকে একটা খ্যাসখ্যাসে গলায় কে যেন বলে উঠল, আমার নাম ডরোথি, ডরোথি সেবাস্টিয়ান। জন সেবাস্টিয়ানের যে আয়নাটা তুমি কিনেছো সে সম্পর্কে কিছু কথা আমি তোমাকে বলতে চাই। তার আগে বলি, ওই কুখ্যাত জন সেবাস্টিয়ান আমারই পূর্বপুরুষ। ঈশ্বর তার আত্মার শান্তি দিন। এই কথা শোনা মাত্রই রিভলভিং চেয়ারটা নিয়ে ঘুরে বসে পরমেশ। বৃদ্ধা মেম সাহেব মাথা নিচু করে বলতে থাকে, আমি এই বংশের শেষ মানুষ। আমার পর আর এই বংশে কেউ থাকবে না। আমার আর্থিক অবস্থাও খুব খারাপ, তাই যে কটা দিন বাঁচব ওই পুরনো জিনিস বিক্রি করেই বাঁচব। হ্যাঁ পরশু? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি সব রেডি করে রাখবো। তোমার বউ যা খুশি হবে না এমন একটা দারুণ আয়না দেখে। যাক বাবা, আর একটা দিন অপেক্ষা করলেই অপয়া আয়নাটাকে বাড়ি থেকে বিদায় করা যাবে। বাপরে বাপ। সেদিনটা বেশ ভালোভাবেই কাটলো। রাতে খাওয়া দাওয়ার পর হলধরকে ছুটি দিয়ে আয়নাটা নিজের চোখে একবার তদারকি করে নেবার জন্য হল ঘরে এলো। এই দুদিন যখন কোনো কিছু ঘটনাই ঘটলো না, তার মানে সবটাই মনের ভুল। আর ডরোথিটা নিশ্চয়ই একটা বদ্ধ পাগল। এইসব কথা ভাবতে ভাবতে অন্যমনস্কভাবে আয়নার ওপর ভেলভেটের পর্দাটা সরিয়ে দিল পরমেশ। আর তা সরানো মাত্রই বাইরে যেন প্রচণ্ড একটা বাজ পড়ল। সঙ্গে সঙ্গে ঘরের আলো নিভে গিয়ে ঘন কালো অন্ধকারে ভরে গেল গোটা ঘর। একই সঙ্গে শুরু হলো ঝড়ের তাণ্ডব। অথচ খানিকক্ষণ আগেও তো আকাশটা বেশ পরিষ্কার ছিল। যাকে এই সময় ঝড় তো হতেই পারে, যা গরম পড়েছিল। কিন্তু একটা আলো জ্বালানোর খুব দরকার, নয়তো কিছুই দেখতে পাচ্ছি না। পকেট থেকে দেশলাই বার করে কাঠি জ্বালিয়ে সে একটা মোমবাতির খোঁজ করতে থাকে। বহু কষ্টে ঘরের কোণে রাখা একটা শ্বেত পাথরের টেবিলের ওপর থেকে মোমবাতি খুঁজে পায় পরমেশ। মোমবাতিটা একটা পিতলের স্ট্যান্ডে রাখা। সেই মোমবাতিটা জ্বালার পর একটা অদ্ভুত আলো আর ছায়া তৈরি হয় সারা ঘরে। সেই আলো ছায়ায় শ্বেতপাথরের টেবিলের ওপর রাখা একটা ডায়েরি দেখতে পায় পরমেশ। ডায়েরিটা কালো চামড়া দিয়ে বাঁধানো, উপরে লেখা জন সেবাস্টিয়ান। ও, এই ডায়েরিটাই তাহলে সেদিন ডরোথি পুটলি করে নিয়ে এসেছিল। এটাই তো সেই আয়না। আর ফ্রান্সিস তার হাতের তলোয়ার ফেলে দিয়ে বলেছিল, জন, জন আমাকে তুমি মেরো না, দোহাই তোমার,
জন, আমাকে তুমি মেরো না। এ কথায় কিন্তু জন কান দেয়নি। হাতের তলোয়ারটা বসিয়ে দিল। আমার সর্বনাশ করে তুমি যদি বড়লোক হতে পারো তো তাই তাই হও, কিন্তু কিন্তু নিজের কথা কি কখনো ভেবেছো? ভেবেছো ভেবেছো কোন নরকে তুমি নিয়ে যাচ্ছ? তাকিয়ে দেখো, দেখো ওই আয়নাটার দিকে, দেখো, নিজেকে দেখতে পাবে, ঠিকভাবে দেখতে পাবে। এই অভিশাপ আমি তোমাকে দিচ্ছি, তুমি মরে গেলেও যতদিন না এই আয়নাটা ভেঙে টুকরো টুকরো হচ্ছে, ততদিন তোমার আত্মা কিছুতেই মুক্তি পাবে না, পাবে না। এই কথাটুকু শেষ করেই ফ্রান্সিসের মাথা ঢলে পড়ল মাটিতে। জন সোজা হয়ে দাঁড়াতেই তার ছায়া পড়েছিল ওই আয়নায়। আতঙ্কে শিউরে উঠেছিল জন। তার সঙ্গে ভেসে এসেছিল ফ্রান্সিসের গলার আওয়াজ। যতদিন না এই আয়নাটা ভেঙে টুকরো টুকরো হচ্ছে, ততদিন তোমার আত্মা কিছুতেই মুক্তি পাবে না। পরমেশ অনেকক্ষণ পর হঠাৎ আয়নায় নিজেকে দেখে চমকে ওঠে। হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত পোশাক পরা ওই লোকটাই তো সে। হ্যাঁ, আমার মুখের সঙ্গে এত মিল কেন? জন 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 সেবাস্টিয়ান। হ্যাঁ, ও এই কারণেই তাহলে ডরোথি আমাকে দেখে ভয় পেয়েছিল। নিশ্চয়ই ডরোথি নিশ্চয়ই কোনোভাবে জনের কোনো অয়েল পেন্টিং করা ছবি দেখে থাকবে। আর এক ডায়েরির ঘটনাটা জানার পর থেকে আয়নাটা আর কেউ ব্যবহার করেনি। বাইরে ঝড় একটুও কমেনি, তার সঙ্গে সমানে বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ার আওয়াজ, আর এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। পরমেশ প্রচন্ড ভয় পেয়ে ডায়েরিটা ছুঁড়ে মারে আয়নার গায়ে। আয়নায় ধাক্কা খেয়ে মোটা ডায়েরিটা এসে কপালে লাগে পরমেশে। মেঝেতে উল্টে পড়ে যায় সে। আর তখনই অট্টহাসিতে ভরে ওঠে সারা ঘর। পরমেশ মেঝে থেকে উঠে ছুটে পালাতে চায়, কিন্তু কেউ যেন তাকে পিছন দিক থেকে টেনে ধরে আয়নাকে নিয়ে যেতে থাকে। এইভাবে কিছুক্ষণ সারা ঘরে পা কষ্টে কষ্টে ঘুরে বেড়াতে থাকে পরমেশ। হলধরকে ডাকার মতো শক্তিও তার এখন নেই। হাঁটু দুটো চামড়া ধীরে ধীরে উঠে আসছে, তবু কিছুতেই সেই না দেখতে পাওয়া অশরীরী আত্মার হাত থেকে পালাতে পারছে না সে। আরো কিছুক্ষণ পর গায়ের সব শক্তি ফুরিয়ে যাওয়ার পর পাগলের মতো আয়নার কাছের গায়ে এলো পাথার ঘুষি চালাতে থাকে সে। কয়েকটা সরু ফাটল ছাড়া আর কিচ্ছু হয় না আয়নাটা। হঠাৎ এক ভীষণ শক্তি যেন ভর করে তার শরীরে। শ্বেত পাথরের ভারী টেবিলটা তুলে আছড়ে মারে আয়নাটার উপর। ঝনঝন আওয়াজে ভেঙে পড়ল গোটা আয়নাটা, আর তীক্ষ্ণ ফলার মতো একটা কাঁচ সোজা এসে ঢুকে গেল পরমেশের পেটে। যতদিন না এই আয়নাটা ভেঙে টুকরো টুকরো হচ্ছে, ততদিন তোমার আত্মা কিছুতেই মুক্তি পাবে না। আর তো চিৎকার করে পরমেশ লুটিয়ে পড়ল মাটিতে। লাল রক্তে ভেসে যাচ্ছে সারা ঘর। আয়নার কাচের টুকরো ছড়িয়ে রয়েছে গোটা ঘরে। কাল সকালে এসে রে জনসন পরমেশ আর তার সাধের আয়না কোনোটাই সঠিক অবস্থায় পাবে না। পুলিশ অবশ্য আসবে এবং তারা নিজের কাজ করবে। হলধরকে হয়তো ধরে নিয়ে যাবে, আবার ছেড়েও দেবে। শুধু জন সেবাস্টিয়ানের অতৃপ্ত আত্মা আর এই পৃথিবীতে থাকবে না।